নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সে টপিকটি হলো গর্ভাবস্থার প্রথম সপ্তাহে কি করণীয়। তো যেসব মায়েরা প্রথম গর্ভবতী হয়েছে কিংবা অনেক দিন পরে গর্ভবতী হয়েছে, প্রথম বাচ্চা অনেক দিন আগে হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই খুব দরকারি। তো যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন টপিকটি দরকার সেই টপিকটি লিখবেন, পরের এপিসোডে দেব। তো 2 নম্বর স্লাইডে আসি। পিরিয়ডস মিস হলেই মূত্র পরীক্ষা। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখুন চিত্রটা দেখাচ্ছি। এই যে চিত্রটি দেওয়া আছে, এখানে দেখুন দুটো লাল দাগ দেওয়া আছে। একটু যদি বড় করে দিই তাহলে দুটো লাল দাগ, একটা হচ্ছে লেখা আছে দেখুন সি কন্ট্রোল, এখানে লেখা দেখা যাবে না। তাহলে আপনারা যদি দোকান থেকে নিয়ে পরীক্ষা করেন, আশা দিদিদের কাছে পাওয়া যায়, সাব সেন্টারে পাওয়া যায়, যেখান থেকে নিয়ে পরীক্ষা করেন একটা সি পাবেন। তাহলে সি ফর কন্ট্রোল, অর্থাৎ কিটটা ভালো আছে কিনা সেটা ওটা জানার জন্য। আর দ্বিতীয়টা লেখা আছে টি, টি ফর টেস্ট। তাহলে দুটোই যদি লাল দাগ ওঠে তাহলে বুঝতে হবে প্রেগনেন্ট। আর যদি একটি সিতে লাল দাগ ওঠে তাহলে প্রেগনেন্ট নয়, তাহলে কিটটা ভালো আছে। আর যদি টেস্টে শুধু লাল দাগ ওঠে, সিতে দাগ ওঠে না ওঠে, তাহলে বুঝতে হবে কিটটা প্রবলেম আছে। এবার 2 নম্বর পয়েন্ট, একজন ডাক্তারের কাছে শারীরিক পরীক্ষা করাতে হবে। হয় ডাক্তার কিংবা উপস্বাস্থ্যকেন্দ্র শারীরিক পরীক্ষা করাতে হবে। ডাক্তার যদি সামনে থাকে ভালোই, আর না উপস্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষা করাতে হবে। তারপরে স্টেপগুলো উপস্বাস্থ্যকেন্দ্র থেকেই বলে দেবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সুস্বাস্থ্য বা উপস্বাস্থ্যকেন্দ্রে টিকার কার্ড করিয়ে নিতে হবে। অনেকের ধারণা আছে যে টিকার কার্ড করানোর দরকার নেই, আমি গভর্নমেন্টের কোনো পরিষেবা নেব না। না, অবশ্যই টিকার কার্ড একেবারে প্রথম থেকে বাচ্চার 16 বছর বয়স পর্যন্ত টিকার কার্ডের দরকার। কারণ টিকার কার্ড, একটা স্কুলে ভর্তি হতে গেলে টিকার কার্ড লাগবে, একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে টিকার কার্ড লাগবে, অতএব টিকার কার্ড কিন্তু দরকার। তাহলে প্রেগনেন্সির সময় যদি একটি মা টিকার কার্ড অবশ্যই উপস্বাস্থ্যকেন্দ্রে এসে করে নেয়, তাহলে একটি এমসিটিএস নাম্বার বা আরসিএইচ নাম্বার বা নিবন্ধন নাম্বার পড়ে, যেটা এই টিকার কার্ডের ভিতরে লেখা থাকে, যেটা ডেলিভারির সময় দরকার হয়। এমনকি মাতৃমা ওয়েবসাইটে ওখানে মায়ের স্ট্যাটাস দেখতেও ওই নাম্বারটি দরকার হয়। এই কারণে টিকার কার্ড কিন্তু উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করে নেওয়া উচিত এবং করতে হবে। এরপরের স্লাইডে আসি। মা বাবার কাউন্সিলিং পরামর্শ দেওয়া ভবিষ্যতের জন্য। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা তো একটা থাকে, যে ধরুন যদি প্রথম বাচ্চা হয় তাহলে দ্বিতীয় বাচ্চা কবে নেব, তার একটা থাকে পরিকল্পনা, সেটা পরিবার পরিকল্পনা। কিংবা প্রথম বাচ্চা এসছে, তাহলে আমার কি রোগ আছে, কিংবা আমার বাচ্চা ভালো আছে কি না, এই যে সমস্ত কিছু একটা কাউন্সিলিংয়ের দরকার হয়। তো প্রথম ভিজিটের সময় অবশ্যই মা বাবা দুজনে বোধ এলেই ভালো হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণত গর্ভবতী ঝুঁকিহীন মা হলে অবশ্যই 5 বার উপস্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করে নিতে হবে। সাব সেন্টারে অবশ্যই উপস্বাস্থ্যকেন্দ্র বা সুস্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষা করে নিতে হবে। 6 নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা হলে অবশ্যই 8 বার উপস্বাস্থ্যকেন্দ্রে শারীরিক পরীক্ষা করতে হবে। তাহলে 8 বার কেন, যে ঝুঁকিপূর্ণ কাকে বলে সেটা আমি পরের এতেই দেখাচ্ছি। ঝুঁকিপূর্ণ মা হলে 4টে তো কমন করতেই হবে সবাইকে। আর একটি পিএমএসএমএ ক্যাম্প আছে, যেখানে হচ্ছে প্রতি মাসে 9 তারিখে হয় প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, প্রতি মাসে 9 তারিখে হয়। সেখানে যদি ঝুঁকিপূর্ণ মা হয় তাহলে সিলেক্ট হয়ে যায় ওখানে গাইনি ডক্টর দেখে, তাহলে কিন্তু আরও 3টে পিএমএসএমএ ক্যাম্পে অ্যাটেন্ড করতে হবে। সেটা সাহায্য করবেন এএনএম দিদিরা, আশা দিদিরা, সবাই সাহায্য করবেন। সেটা ওই জন্যই স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই গিয়ে চেক আপ করাতে হবে। ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা বলতে কাকে বুঝি আমরা, বা ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা বলা হবে কখন না, 1 নম্বর পয়েন্টে আছে মায়ের আগের শিশুটি যদি সিজার হয়। তাহলে আমরা জানি যে নর্মাল বাচ্চা আর সিজার বাচ্চা, তাহলে প্রথম বাচ্চাটি যদি সিজার হয় তাহলে সে ঝুঁকিপূর্ণ মা। 2 নম্বর হচ্ছে গর্ভে যদি যমজ শিশু থাকে বা 2-এর অধিক শিশু থাকে, হতে পারে 3টে বাচ্চা আছে, 3টে, অনেকে দেখেছেন 3টে 4টে যদি বাচ্চা হয়, সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। তারপরে জিডিএম মানে গর্ভে বাচ্চাটা যখন এসছে তখন থেকে মায়ের ডায়াবেটিক, তখন থেকে ডাক্তারবাবু বলেছে যে আপনি ডায়াবেটিক, তাহলে সেটাও ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিক মেলাইটাস, আগে থেকে ডায়াবেটিক মেলাইটাস মা। হাই প্রেশার, বাচ্চাটি গর্ভাবস্থাকালীন হাই প্রেশার, অর্থাৎ গর্ভে যখনই শিশুটি এসছে তখন থেকে হাই প্রেশার, কিংবা হাইপার টেনশন আগে থেকে হাইপার টেনশন, এখন প্রেগনেন্ট হয়েছে। হেপাটাইটিস বি পজিটিভ হলেও ঝুঁকিপূর্ণ, HIV পজিটিভ হলেও ঝুঁকিপূর্ণ। এবার 9 নম্বর হচ্ছে সিফিলিস পজিটিভ যদি আসে ঝুঁকিপূর্ণ। তাহলে
এই যে সিফিলিস পজিটিভ হলে ঝুঁকিপূর্ণ, কম উচ্চতার মা যদি হয় 4 ফুট 8 ইঞ্চির কম উচ্চতা সম্পন্ন মা হলে ঝুঁকিপূর্ণ, রক্তাল্পতা যদি থাকে বা অ্যানিমিয়া যদি থাকে, ইংলিশে অ্যানিমিয়া বলে, ঝুঁকিপূর্ণ, মোটা যদি হয় ঝুঁকিপূর্ণ, রক্তস্রাব গর্ভাবস্থার রক্তস্রাব যদি হয় ঝুঁকিপূর্ণ, অতিরিক্ত রক্তস্রাব হলে ঝুঁকিপূর্ণ, খারাপ প্রসূতির ইতিহাস অর্থাৎ ব্যাড অবস্টেটিক হিস্ট্রি, মানে আগে হিস্ট্রিটা ব্যাড, আগে অবস্টেটিক একটা হিস্ট্রি ছিল ব্যাড, ওই বাচ্চা হতে গিয়ে প্রবলেম হয়েছে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ টাইম লেগেছে, এক্লামসিয়া ছিল, এই ধরনের কিছু যদি খারাপ প্রসূতির ইতিহাস থাকে ডেলিভারির সময় সেটা হবে। আর কি অনেকবার গর্ভবতী অর্থাৎ মাল্টিগ্র্যাভিটা, অনেকগুলি বাচ্চা, ঠিক আছে, 4টি 5টি বাচ্চা, তাহলে সেও কিন্তু মাল্টিগ্র্যাভিটাও ঝুঁকিপূর্ণ। কিশোরী গর্ভাবস্থা টিনেজ প্রেগনেন্সি 18 বছরের নিচে প্রেগনেন্ট, তাহলে সেটিও ঝুঁকিপূর্ণ। এছাড়া কি 18 নম্বর পয়েন্ট, পূর্বে গর্ভপাতের ইতিহাস, অ্যাবর্শনের যদি হিস্ট্রি থাকে তাহলেও কিন্তু ঝুঁকিপূর্ণ। অ্যাবর্শনের হিস্ট্রি আছে, আগে বললো 2টো বাচ্চা অ্যাবর্শন, 3টে বাচ্চা অ্যাবর্শন, কি আগেরটাও অ্যাবর্শন, তাহলেও কিন্তু ঝুঁকিপূর্ণ। পূর্বে মৃত শিশু জন্মানোর ইতিহাস, পূর্বে যদি স্টিল বার্থ হিস্ট্রি থাকে, কিংবা হচ্ছে প্রলং লেবার মানে পূর্বে দীর্ঘকালীন প্রসবের ইতিহাস যদি থাকে, এক্লামসিয়া খিঁচুনি, ডেলিভারির আগে খিঁচুনি হিস্ট্রি যদি থাকে, RH নেগেটিভ ব্লাড, আপনারা জানেন 4টে ব্লাড গ্রুপ A B AB O, যদি তারা নেগেটিভ হয়, RH ফ্যাক্টরটা যদি নেগেটিভ হয়, A নেগেটিভ B নেগেটিভ O নেগেটিভ AB নেগেটিভ যদি হয় তাহলেও ঝুঁকিপূর্ণ। তারপর হচ্ছে বেশি বয়স, 35 বছরে ঊর্ধ্বে যদি বেশি বয়স হয় তাহলে ঝুঁকিপূর্ণ। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড যে টেস্ট করা হয় প্রেগনেন্সির সময়, সেটা যদি কম হয়, যে নর্মাল লেভেল থাকে তার থেকে কম হয়, তাহলেও কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং অন্যান্য ডাক্তার যদি মনে করে অন্যান্য কারণে ঝুঁকিপূর্ণ করে, তাহলে কিন্তু এই জন্যে 9 তারিখে PMSA ক্যাম্পে আসা জরুরি। 7 নম্বর পয়েন্টটি কি, গর্ভবতী মায়ের উচ্চতা, তাহলে আমি ওখানে ঝুঁকিপূর্ণ বলেছি 4 ফুট 8 ইঞ্চির কম, তাহলে তার উচ্চতা তো দেখতেই হবে। আর কি ওজন দেখতে হবে, গর্ভাবস্থার ওজন প্রায় 11 কেজি বাড়ে, প্রায় 11 কেজি বাড়ে, ফার্স্ট ট্রাইমেস্টারে কত 1 কেজি, আর সেকেন্ড ট্রাইমেস্টারে 5 কেজি, থার্ড ট্রাইমেস্টারে 5 কেজি। আমরা ফার্স্ট ট্রাইমেস্টার একদম প্রথমের দিকে 12 সপ্তাহের মধ্যে, তাহলে ওখানে মাত্র 1 কেজি বাড়ে, কারণ সেই সময় বমি হয়, সেই সময় ওজন একটু কমেই যায়, বরং 1 কেজি বাড়ে মাত্র। সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ 14 থেকে একেবারে 28 সপ্তাহ পর্যন্ত ওখানে সেকেন্ড ট্রাইমেস্টার 5 কেজি বাড়ে, এবং 28 থেকে তারপরে 40 সপ্তাহ পর্যন্ত 5 কেজি বাড়ে। তারপর হচ্ছে প্রেশার মাপ করতে হবে। প্রেশার কারণ আমি ঝুঁকিপূর্ণতে বলেছি, যদি প্রেগনেন্সি অবস্থায় বাচ্চাটা পেটে আসার পর থেকে যদি প্রেশার বাড়ে তাহলেও ঝুঁকিপূর্ণ, আর যদি আগে থেকে প্রেশার হয় তাহলেও ঝুঁকিপূর্ণ, তাহলে প্রেশারটা মাপতে হবে। তারপরে TD টিকা নিতে হবে, যদি প্রেগনেন্ট হয় অর্থাৎ যখনই সে প্রেগনেন্ট হয়েছে বুঝতে পারে তখনই TD টিকা একটা ভ্যাকসিন নিয়ে নিতে হবে, কারণ বাচ্চার যখন ডেলিভারি হবে সেখান থেকে টিটেনাস ডিপথেরিয়া যাতে না হয় তার থেকে প্রোটেক্ট করার জন্য TD টিকা, এবং 1 মাস ইন্টারভেলে 2খানা টিকা নিয়ে নিতে হবে। আর যদি 3 বছরের পরে আগে 3 বছরের আগে যদি প্রেগনেন্ট হয়ে যায় মা, তাহলে বুস্টার একটা টিকা নিলেই হবে। এরপরে আসি 10 নম্বরে মাথা থেকে পা পর্যন্ত শারীরিক পরীক্ষা, অর্থাৎ সাবসেন্টারে এলে তার মাথা থেকে পা পর্যন্ত মানে মাথায় কোনো স্কিন র্যাশ আছে কি না, মাথায় কোনো সমস্যা আছে কি না, নাকের ভিতরে কোনো সমস্যা আছে কি না, গলার ভিতরে সমস্যা আছে কি না, থাইরয়েড গ্ল্যান্ড বেড়েছে কি না, টনসিলাইটিস আছে কি না, এইগুলো ব্রেস্টে কোনো সমস্যা আছে কি না, এইগুলো মাথা থেকে পা পর্যন্ত ওনারা জানেন, পরীক্ষা করবেন। তারপর কি রক্ত মূত্রের পরীক্ষা করতে হবে, এবং রক্তমূত্রের আমরা ব্লাড গ্রুপ তো জানতে হবে, ওখানে নেগেটিভ বলেছিল ঝুঁকিপূর্ণ, তাহলে ব্লাড গ্রুপটা অবশ্যই জেনে নিতে হবে, হিমোগ্লোবিন জেনে নিতে হবে, মূত্রের অ্যালবুমিন জেনে নিতে হবে, মূত্রের শর্করা কত জেনে নিতে হবে, HIV পরীক্ষা করাতে হবে, সিফিলিস পরীক্ষা করতে হবে, এবং গর্ভাবস্থায় ডায়াবেটিক মেলাইটাস আছে কিনা তার জন্য সুগার পরীক্ষা করতে হবে, এবং থাইরয়েড টেস্ট করতে হবে, HbSAg টেস্ট করতে হবে, এইগুলো টেস্ট করতে হবে রক্তে। আর মূত্রের মধ্যে তো বলে দিলাম, এবং এছাড়াও একটা আলট্রাসোনোগ্রাফি 20 সপ্তাহের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি, যদি যে অ্যানোমালি স্ক্যান বলা হয়, যদি ফিটাল কনজেনিটাল অ্যানোমালি থাকে তাহলে অ্যাবর্শন যাতে করে দিতে পারে সেই কারণে একটা আলট্রাসোনোগ্রাফি হয়, তাহলে এইগুলো পরীক্ষা হয়। এছাড়া কি 12 নম্বরে এই সময় থেকেই পরবর্তী পরিবার পরিকল্পনার সিদ্ধান্তও নিতে হবে, যে পরবর্তী বাচ্চাটা যাতে 3 বছরের পরে হয়, তাহলে এখন থেকে যদি আমি সিদ্ধান্ত নিই, এই জন্য স্বামী স্ত্রী আসা, তাহলে সিদ্ধান্ত নিই, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে, কারণ ডেলিভারি হওয়ার সময় PPICD পরিয়ে দিতে পারবে,
এবং ইন্টারভাল আইইউসিডি যদি পড়ানোর দরকার হয় 42 দিন পরে পড়ে দিতে পারবে, কিংবা ওরাল পিল যদি নেওয়ার হয় ওরাল পিল নেবে, কিংবা যদি ছায়া নেয় ছায়া নেবে, ব্রেস্ট ফিডিংয়ের সময় থেকেই ছায়া নিতে পারে, অন্তরা ইঞ্জেকশান যদি নিতে পারে 42 দিন পর থেকেই নিতে পারে, এই যে ব্যাপারগুলো, তাহলে সেই সময় কাউন্সেলিং হয়ে যাবে। 13 নম্বর পয়েন্টে বলেছে গর্ভকালীন পুষ্টিকর খাদ্যের খেয়াল রাখা। তাহলে গর্ভকালীন পুষ্টিকর খাদ্যের খেয়াল রাখা মানে এই যে টিকার কার্ডেই কিন্তু পরিষ্কার করে লেখা আছে বিভিন্ন ধরনের খাবার খান, ফর্টিফাইড আটা, ভোজ্য তেল ইত্যাদি খাদ্য খেতে হবে, বেশি পরিমাণে খাবার খান, স্বাভাবিকের থেকে 1-4 গুণ বেশি খাবার খান, একটি অতিরিক্ত খাবার মানে 3 বার যদি খায়, ধরুন সকালে টিফিন, দুপুরে খাবার আর রাতে খাবার, তাহলে সেটা খেলে হবে না, তাহলে আবার খাবার একবার অন্ততপক্ষে বাড়াতে হবে। তারপরে কি বলেছে, তারপর হচ্ছে নিরামিষাশী যদি হয় তাহলে নিরামিষাশী ডায়েট, আমি তাকে বলছি না যে আমিষ খেতে হবে, তাহলে নিরামিষাশী ভালো খাবার খেতে হবে, মানে ঘরে উপযুক্ত যে খাবার আছে সেই খাবারই খেতে হবে। এবং কি আছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হচ্ছে পুষ্টিকর খাবার অর্থাৎ খিচুড়ি দেওয়া হয়, সেটাও নেওয়া যেতে পারে। আর প্রত্যেকবার খাওয়ারের পর অবশ্যই মুখ ভালো করে দাঁত মেজে পরিষ্কার করতে হবে, কারণ এই সময় জীবাণু সংক্রমণ হলে কিন্তু বাচ্চারও ক্ষতি। তারপরে হচ্ছে আইসিডিএস সেন্টারে খাদ্য বলে দিলাম, উপযুক্ত সময় বিশ্রাম নিতে হবে, রাতে 8 ঘন্টা এবং দিনে 2 ঘন্টা ঘুমে বিশ্রাম নিতে হবে, এবং আয়োডিনযুক্ত লবণ খেতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানেই শেষ করছি। তাহলে আমি আশা করি প্রথম গর্ভকালীন প্রথম সপ্তাহে কী করণীয় আমি বোঝাতে পারলাম। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।